Hello and welcome to the video lecture on resonance effects in organic chemistry, যেটা আমাদের সেমিস্টার 1 এর পেপার সিসি 1A তার মধ্যে রয়েছে। অর্গানিক কেমিস্ট্রি 1 এ যেখানে রয়েছে সেটার উপরে আজকে আমরা আলোচনা করব। লাস্ট টাইম আমরা যখন অনলাইন ক্লাসে মিট করেছিলাম তখন আমাদের আলোচনা হয়েছিল ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট, এই ধরনের কিছু ইলেকট্রনিক এফেক্টের উপরে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেজোন্যান্স এফেক্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে আমাদের ডিসকাশনটা শুরু করি। ধরা যাক আমার কাছে একটা ফরমেট অ্যানায়নের স্ট্রাকচার আমাকে দেখানো হচ্ছে। ফরমেট অ্যানায়ন মানে ফর্মিক অ্যাসিড, HCOOH এর যে অ্যাসিডিক হাইড্রোজেন সেটাকে ডিপ্রোটনেট করলে যে অ্যানায়নটা তৈরি হয় সেটা হচ্ছে ফরমেট অ্যানায়ন। সেই ফরমেট অ্যানায়নের একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ আমি দেখছি। এই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে দুটো অক্সিজেন থাকলেও সেই দুটো অক্সিজেন কিন্তু ইকুইভ্যালেন্ট অর্থাৎ সিমিলার, তাদেরকে আলাদা করার কোনো উপায় নেই। কিভাবে বুঝলাম সেটা? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপে যে অরেঞ্জ কালারটা রয়েছে সেটা ডিনোট করে যে সেই জায়গাতে ইলেকট্রন ডেনসিটিটা কতটা রয়েছে, বেশি থাকলে সেই জায়গাটা বেশি অরেঞ্জ হয়। তো এইখানে যে দুটো অক্সিজেন অ্যাটমকে আমি দেখছি সেই দুটো অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রেই কিন্তু অরেঞ্জ কালারের যে ইন্টেন্সিটি সেটা ইকুয়াল, তার মানে ফরম্যাটের মধ্যে যে নেগেটিভ চার্জটা রয়েছে সেই নেগেটিভ চার্জটাকে দুটো অক্সিজেন ইকুয়ালি শেয়ার করছে। বলা যেতে পারে এক একটা অক্সিজেন হাফ নেগেটিভ চার্জকে শেয়ার করছে। এছাড়া এই যে কার্বন অক্সিজেন বন্ডগুলো রয়েছে সেই বন্ডগুলোর লেন্থ চোখে দেখে বোঝা যাচ্ছে যে তারা সিমিলার, অর্থাৎ সিও বন্ডগুলো ফরম্যাট অ্যানায়নের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট। কিন্তু আমরা প্রচলিতভাবে কনভেনশনালি যে লুইস স্ট্রাকচারগুলো আঁকি সেই লুইস স্ট্রাকচার থেকে কিন্তু এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপের থেকে জানতে পারলাম সেগুলোকে জাস্টিফাই করা যায় না। কেন যায় না? তার কারণ ফরম্যাটের যে দুটো স্ট্রাকচার আমরা লুইস স্ট্রাকচার আঁকতে পারি, অল্টারনেটিভ দুটো স্ট্রাকচার, একবার উপরের দিকের অক্সিজেনটাকে ডাবল বন্ড করে, নিচের দিকের অক্সিজেনটাকে সিঙ্গেল বন্ড করে, এবং উপরের দিকের অক্সিজেনটাকে নিউট্রাল রেখে এবং নিচের অক্সিজেনটাকে নেগেটিভলি চার্জ করে, অথবা উল্টোটা উপরের দিকেরটাকে সিঙ্গেল বন্ড করে নেগেটিভ চার্জ দিয়ে নিচের দিকেরটাকে ডাবল বন্ড করে নিউট্রাল করে, দুটোর কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা এই যে দুটো অক্সিজেন এদেরকে সিমিলার বলে দেখতে পাচ্ছি না। সবসময়ই একটা অক্সিজেন কার্বনের সঙ্গে ডাবল বন্ড আর একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড দিয়ে আছে, অতএব এই দুটো বন্ডের লেন্থ আলাদা হওয়ার কথা। ডাবল বন্ড যারা টিপিক্যালি সিঙ্গেল বন্ডের থেকে একটু শর্ট হয়। এবং আরেকটা ফিচার হচ্ছে যে সবসময় কোনো একটা অক্সিজেনের মাথায় ফুল নেগেটিভ চার্জ আছে আর একটা অক্সিজেন টোটালি নিউট্রাল। তাহলে লুইস স্ট্রাকচার যদি এই জিনিসকে ব্যাখ্যা করতে না পারে তাহলে আমাকে একটা নতুন কনসেপ্ট আনতে হবে। এবং এই কনসেপ্টগুলো যাদের হাত ধরে এসেছিল, যারা এই কনসেপ্টটাকে প্রামাণ্যতা দিয়েছিলেন, তাদের মধ্যে আমরা চারজনের ছবি এখানে দিয়েছি। প্রথম এই কনসেপ্টগুলো এসেছিল থিলে বলে একজনের কনসেপ্ট থেকে, এবং তারপর সেটাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে প্রতিষ্ঠা করেন লাইনাস পাউলিং। এটা জনপ্রিয় করে তোলেন দুজন অর্গানিক কেমিস্ট, একজন হচ্ছেন ফ্রিচ আর্ন্ড আর একজন হচ্ছেন জর্জ ডাব্লিউ হোয়েল্যান্ড। এই চারজনের ছবি আমরা এখানে দিয়েছি। তো রেজোন্যান্স কনসেপ্টটা কি? অ্যাকচুয়ালি রেজোন্যান্স কনসেপ্টটাকে ইনভোক করা হয়েছিল এই ডেফিসিয়েন্সিটাকে ওভারকাম করার জন্য। কি ডেফিসিয়েন্সি? যে আমরা যখন লুইস স্ট্রাকচার আঁকি তখন অনেক মলিকুল এরকম থাকে যাদের একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে তাদের পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করা যায়, তাদের পুরো প্রপার্টিটাকে এক্সপ্লেন করা যায় না। যেমন ফরম্যাটের ক্ষেত্রে যাচ্ছে না, কোনো একটা লুইস স্ট্রাকচার দিয়ে তার অক্সিজেনগুলোর যে ইকুইভ্যালেন্স সেটা আমরা ব্যাখ্যা করতে পারছি না। তখন বলা হলো যে অ্যাকচুয়ালি ফরম্যাটের যে লুইস স্ট্রাকচার আঁকা হচ্ছে ওই দুটোর কোনোটাই ফরম্যাটের অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট স্ট্রাকচার নয়। ফরম্যাটের এক্স্যাক্ট স্ট্রাকচারটা আমরা আঁকতে পারি না। লুইস স্ট্রাকচার বা কনভেনশনে ফরম্যাট মলিকিউলের এক্স্যাক্ট স্ট্রাকচার আঁকা যায় না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচার, এবং সেই অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচার দুটো হচ্ছে একটা লুইস স্ট্রাকচার 1 আর একটা লুইস স্ট্রাকচার 2। তাদের দুজনেরই কিছু না কিছু এফেক্ট বা তাদের দুজনের মধ্যেই ফরম্যাটের কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, এবং এই স্ট্রাকচারগুলো আমাদের মাইন্ডে এক্সিস্ট করে, এরা ইমাজিনারি। এদেরকে বলা হয় রেজোন্যান্স ক্যানোনিকাল। আর এদের যখন আমরা অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখার চেষ্টা করি তখন অ্যাকচুয়াল স্ট্রাকচারে লুইস স্ট্রাকচার 1 এবং লুইস স্ট্রাকচার 2 এই দুটোরই কিছু না কিছু প্রভাব থাকবে, এবং সেই স্ট্রাকচারটাকে বলা হবে রেজোন্যান্স হাইব্রিড।
ওইটাই আসল স্ট্রাকচার, এবং ওই স্ট্রাকচারটাকে না লুইস স্ট্রাকচার দিয়ে আঁকা যায়। এটা লুইস স্ট্রাকচারের লিমিটেশন। কিন্তু লুইস স্ট্রাকচার এত ইউজফুল আমাদের কাছে যে রেজোন্যান্স কনসেপ্টটাকে ইনভোক করে আমরা লুইস স্ট্রাকচারের কনসেপ্টটাকে সেভ করেছি, rather than totally discarding the concept of the Lewis structure, because we don't have anything better. ওর থেকে বেটার কিছু আমাদের কাছে এই মুহূর্তে নেই। সেই জন্য রেজোন্যান্স কনসেপ্টকে, একটা ম্যানমেড কনসেপ্টকে ইনভোক করে আমরা লুইস স্ট্রাকচারের কনসেপ্টকে রিটেন করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এই ধরনের মলিকুলগুলোকে ট্যাকেল করার পথে অগ্রসর হয়েছি, যে মলিকুলগুলোর ক্ষেত্রে একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে তুমি ডিসক্রাইব করতে তাকে পারবে না। এবং রেজোন্যান্সের জন্য একটা টিপিক্যাল একটা কনভেনশন ইউজ করা হয়। যখন আমরা এই ধরনের ডাবল হেডেড অ্যারো ইউজ করি তখন বুঝতে হবে যে এই অ্যারো যে স্পিসিসগুলোকে কানেক্ট করছে তারা হচ্ছে রেজোন্যান্স ক্যানোনিক্যাল, তারা ইমাজিনারি স্পিসিস, তারা এমন একটা মলিকিউলের স্ট্রাকচারকে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করছে যে মলিকিউলের জন্য একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার আঁকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং এই স্ট্রাকচারগুলো থেকে আমাদের ধারণা করে নিতে হবে যে অ্যাকচুয়াল মলিকিউলের স্ট্রাকচারটা তথা হাইব্রিডটা কীরকম দেখতে। এইবার এই যে কনসেপ্টটা, এটার কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, সেই ফিচারগুলো আমরা অলরেডি কিছু কিছু আউটলাইন করেছি, সেগুলো আমরা এখানে আরেকবার একটু রিইটারেট করি। রেজোন্যান্স কনসেপ্ট অনুযায়ী যখন দুটো বা তার থেকে বেশি লুইস স্ট্রাকচার আঁকা হয় তখন তারা ইলেকট্রনের ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনকে ডিনোট করে, এবং কোনো একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার সাফিসিয়েন্ট নয় কোনো মলিকিউলের, ওই ধরনের মলিকিউলের এক্স্যাক্ট স্ট্রাকচারকে ডিসক্রাইব করতে। ট্রু স্ট্রাকচারটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, এবং সেগুলো হচ্ছে ওই সমস্ত লুইস স্ট্রাকচারের যাদেরকে আমরা রেজোন্যান্স ক্যানোনিক্যাল বা কন্ট্রিবিউটিং স্ট্রাকচার এই ধরনের নাম দিয়ে বলে থাকি, তাদের একটা কম্বাইন্ড এফেক্ট বলা যেতে পারে। এবং এই ডাবল হেডেড অ্যারোটা আমরা তো আগেই বললাম যে সেটা রিজার্ভ ফর দি রেজোন্যান্স ক্যানোনিক্যাল। এবং এখানে কিন্তু আমরা কোনোভাবেই ইকুইলিব্রিয়াম অ্যারো ব্যবহার করতে পারবো না, এটা একটা ভীষণ বাজে মিস্টেক। ইকুইলিব্রিয়াম অ্যারোতে দুপাশে যে দুটো স্পিসিস থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। যেমন তুমি যদি বলো যে এস্টার হাইড্রোলিসিস হচ্ছে, তাহলে একদিকে এস্টার আছে আর ওয়াটার আছে, আর অন্যদিকে আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। তাহলে এস্টার এবং অ্যাসিড সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, ওয়াটার অ্যালকোহল তারাও অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সেক্ষেত্রে তুমি ইকুইলিব্রিয়াম অ্যারো ইউজ করতে পারো, কিন্তু দুটো ফরম্যাটের মধ্যে তুমি যদি ইকুইলিব্রিয়াম অ্যারো দাও তাহলে ইট মিনস যে এও এক্সিস্ট করে এও এক্সিস্ট করে। তার মানে ফরম্যাটানায়নটা কখনো কখনো এরকম দেখতে, ফরম্যাটানায়নটা কখনো কখনো এরকম দেখতে। অ্যাকচুয়ালি তা নয়, এই দুটোর কোনোটাই কিন্তু এক্সিস্ট করে না। এই দুটো কোথায় এক্সিস্ট করে? এটা আমাদের মাইন্ডে এক্সিস্ট করে। এদেরকে আমরা ব্যবহার করি কেন? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটাকে খুব কষ্ট করে আঁকতে হয়, এবং অ্যাকচুয়াল স্ট্রাকচারটাকে যদি আঁকতে চাও, হাইব্রিড ফর্মটাকে যদি আঁকতে চাও, তাহলে হাইব্রিড ফর্মটা এরকম দেখতে হবে, যেখানে অবভিয়াসলি কার্বন অক্সিজেন ডাবল বন্ড নয়, কারণ সেখানে কোনো সময় কোনো লুইস স্ট্রাকচারে তুমি সেটাকে সিঙ্গেল বন্ড করে আঁকছো। আবার কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডটা পুরোটা সিঙ্গেল বন্ড নয়, কারণ সেটা পিওর সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে সেটা প্রত্যেকটা লুইস স্ট্রাকচারে সেটাকে সিঙ্গেল বন্ড করে আঁকতে হবে, যেটা আমরা আঁকতে পারছি না। নেগেটিভ চার্জটাও কোনো একটা অক্সিজেনের উপরে লোকালাইজ নয়, সেটা দুটো অক্সিজেনের উপরে ডিলোকালাইজড। অতএব আমাকে এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের মাঝে কোনো এক ধরনের ডিসক্রিপশন চুজ করতে হয়েছে। নেগেটিভ চার্জকে দুই ভাগে ভাগ করে এখানে খানিকটা নেগেটিভ চার্জ, এখানে খানিকটা নেগেটিভ চার্জ অ্যালট করতে হয়েছে। এইরকমভাবে বারবার তো স্ট্রাকচার আঁকা সম্ভব নয়, তাহলে তো আমার অনেক সময় নষ্ট হবে। তার ফলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা কোনো ক্যানোনিক্যালকে ধরে নিই, এবং সেই ক্যানোনিক্যালটাকে দিয়ে বাকি রিয়াকশনসগুলোকে জাস্টিফাই করার বা ডিসক্রাইব করার চেষ্টা করা হয়, কিপিং ইন মাইন্ড দ্য থিং যে আমাদের এখানে রেজোন্যান্স কনসেপ্টটা কাজ করছে। আমরা এখানে একটা অ্যানালজিটা এরকমভাবে ভাবা যায় যে যদি তোমার কোনো পরিচিত কেউ, কোনো বন্ধু বা কেউ হয়তো রাইনোসরাস বা গন্ডারকে কোনোদিন দেখেনি, এবার সেটাকে তোমাকে ডিসক্রাইব করতে হবে তার কাছে, কিন্তু সে তার মাইথোলজি সম্বন্ধে ভালোভাবে তার রূপকথা এবং মাইথোলজি সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। তাহলে তুমি বলতে পারো যে রাইনোসরাসটা খানিকটা ক্যারেক্টারিস্টিক্স, ইউনিকর্নের খানিকটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এক শৃঙ্গ ঘোড়া যেটা, অর্থাৎ তার যেরকম কপালের ওপরে একটা শিং দেখা যায় সেরকম রাইনোসরাসের একটা শিং রয়েছে। আবার ড্রাগনের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স সেটাও রাইনোসরাসের মধ্যে আছে। ড্রাগনের সারা গা যেরকম একটা অত্যন্ত শক্ত বর্ম দিয়ে ঢাকা থাকে, রাইনোসরাসের গাও সেরকম একটা বর্ম দিয়ে ঢাকা থাকে। এবার দেখো আমি এখানে ইউনিকর্ন আর ড্রাগন এই দুটোকে না ওই ডাবল হেডেড অ্যারো দিয়ে জুড়েছি। রাইনোসরাসটা আলাদা রয়েছে,
রাইনোসরাসটা তো অ্যাকচুয়ালি সত্যি এক্সিস্ট করে, তুমি রাস্তায় ঘাটে না দেখতে পেলেও চিড়িয়াখানায় গেলেই দেখতে পাও, বা বনের সাফারি করতে গেলে দেখতে পাও। কিন্তু ইউনিকর্ন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, ড্রাগন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। কোথায় এক্সিস্ট করে? এটা মানুষের ইমাজিনেশনে এক্সিস্ট করে, মাইথোলজিতে এক্সিস্ট করে, রূপকথায় এক্সিস্ট করে। তার মানে এই ইউনিকর্ন আর ড্রাগন এরা হচ্ছে রেজোনেন্স ক্যানোনিক্যাল, আর এই রাইনোসরাস সে হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। এখন রেজোনেন্স হাইব্রিডকে রাইনোসরাস আঁকা যত সোজা, রেজোনেন্স হাইব্রিডকে আঁকা তার থেকেও কঠিন। কাজে আমরা রেজোনেন্স হাইব্রিডকে আঁকি না, আমরা ইউনিকর্ন বা ড্রাগন যখন যেটা সুবিধা হয় সেই রেজোনেন্স ক্যানোনিক্যাল এঁকে কাজ চালায়। তার মানে রেজোনেন্সের কনসেপ্ট কিন্তু বেসিক্যালি একটা জিনিসকে হাইলাইট করে, যে আমরা লুইস স্ট্রাকচার বলে যে জিনিসগুলোকে আঁকি তার একটা ইনহেরেন্ট ডেফিসিয়েন্সি আছে, সেই ডেফিসিয়েন্সিটাকে ওভারকাম করার জন্য রেজোনেন্সের কনসেপ্টটাকে আনতে হয়। আমি এটা আবারও বলছি, এই স্ট্রাকচারগুলো কিন্তু এক্সিস্ট করে না, রিয়েল লাইফে এক্সিস্ট করে না। কে রিয়েল লাইফে এক্সিস্ট করে? ফরমেট। তার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীরকম সেটা তুমি কম্পিউটেশনাল কেমিস্ট্রির মাধ্যমে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ করে দেখতে পারো, কিন্তু যদি তোমাকে কাগজে কলমে লিখতে হয় তাহলে ইউ ক্যান নট ডু বেটার দ্যান দিস, অ্যাটলিস্ট নট টিল নাও। ভবিষ্যতে কী হবে কে বলতে পারে, কিন্তু এখনো অবধি আমরা এর থেকে বেটার কিছু আনতে পারি। ওকে, এবার এই যে রেজোনেন্স এর এফেক্টটা এর যে যেমন ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রন টানে ছাড়ে, রেজোনেন্স এফেক্টটা কি? রেজোনেন্স এফেক্টটাও ওই ইলেকট্রনিক এফেক্ট। যেমন ধরো আমরা যদি অ্যানিলিনের কথা বলি, তো অ্যানিলিনের পাশে যে বেঞ্জিন রিংটা রয়েছে, সেই বেঞ্জিন রিংটা অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ারটাকে শেয়ার করতে পারে, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজড হয়, যেটাকে আমরা এই ধরনের অ্যারো মুভমেন্ট দিয়ে দেখাই। নাইট্রোজেন থেকে অ্যারো এসে এনসি বন্ডের উপরে পড়লো, তার পাশে যে সিসি ডাবল বন্ডটা আছে সেটা ভাঙলো, তার ফলে অর্থকার্বনে নেগেটিভ চার্জ এলো, সেই নেগেটিভ চার্জটা আবার আরেকটা ক্যানোনিক্যালে আমি সেই নেগেটিভ চার্জটাকে প্যারা পজিশনে দিতে পারলাম, ইয়েট অ্যানাদার ক্যানোনিক্যালে সেটাকে আরেকটা অর্থ পজিশনে দিতে পারলাম। এইরকম ভাবে অ্যারো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা জিনিসটাকে করছি, দেখাচ্ছি। এবং এইখানে একটা জিনিস দেখো, এখানে যে অ্যারো ঘোরানো হচ্ছে, এই অ্যারোর যে কোনো একটা কার্লি অ্যারোর এরকম অ্যানাটমি থাকে। এই অ্যারোটার এই জায়গাটা হচ্ছে তোমার অ্যারোটার সোর্স, আর এটা হচ্ছে অ্যারোটার সিঙ্ক, অর্থাৎ কোথায় গিয়ে পড়লো। এখানে বুঝতেই পারা যাচ্ছে আমরা লোন পেয়ারটাকে মুভ করাচ্ছি, তাহলে লোন পেয়ার যদি মুভ করাই তাহলে লোন পেয়ার সোর্স হচ্ছে এই জায়গাটা, নাইট্রোজেনের উপর থেকে শুরু হলো, আর পড়ছে কোথায় গিয়ে? এখানে এনসি ডাবল বন্ড তৈরি হবে, তাহলে সি আর এন এর মাঝখানে একটা জায়গায় গিয়ে আমরা এটাকে থামিয়ে দিলাম। এবং তার ফলে এই কার্বনটা তো পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, কারণ এটা তো অলরেডি টেট্রাভ্যালেন্ট ছিল। এখন তুমি যদি সিএন ডাবল বন্ড তৈরি করো তাহলে পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, যেটা হবে না, যেটা পসিবল না। তাহলে সিএন বন্ডের পাই ইলেকট্রনটাকে আমাকে সরাতে হবে। এখন তুমি যদি অ্যানিলিনের সাথে অ্যামোনিয়াকে তুলনা করো, ইমাজিন করো যে এদের মধ্যে যদি তুমি কম্প্যারিজন করছো, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের লোন পেয়ারটা অন্য কোথাও কিন্তু এরকমভাবে অ্যানিলিন আর নাইট্রোজেনের লোন পেয়ারটা যেভাবে ডিলোকালাইজড হতে পারে সেরকমভাবে পারে না। অর্থাৎ এইখানে ফিনাইল রিংয়ের উপস্থিতির জন্য, এখানে 3টে হাইড্রোজেন ছিল, এখানে 2টো হাইড্রোজেন আর একটা ফিনাইল রিং আছে, তাহলে ফিনাইল রিংয়ের প্রেজেন্সের জন্য এই নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজড হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি ওই ফিনাইল রিংটা থাকার জন্যই হচ্ছে। এই ফিনাইল যদি না থেকে কোনো হাইড্রোজেন থাকতো তাহলে এই ধরনের কোনো ডিলোকালাইজেশন হবে না বা হতো না। এবং এই যে এফেক্টটা, এর অবসম্ভাবী বা ইনএভিটেবল কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে এইখানে নাইট্রোজেনটার উপরে ইলেকট্রন ডেন্সিটি যতটা থাকবে, এখানের ইলেকট্রন ডেন্সিটি তার থেকে কিন্তু অনেক কমে গেছে। তার কারণ এই জায়গায় নাইট্রোজেনের লোন পেয়ার লোকালাইজড নয়, ডিলোকালাইজড। লোকালাইজেশন মানে সেখানে একটা ডিসপার্সড হয়ে আছে, ছড়িয়ে রয়েছে। কোথায় ছড়িয়ে রয়েছে? ফিনাইল রিং এর উপরে ছড়িয়ে রয়েছে। এবং ফিনাইল রিং এর উপরে কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে? ফিনাইল রিং এর যে অর্থ প্যারা এবং এই অর্থ কার্বন রয়েছে তার উপরে ছড়িয়ে রয়েছে। কিন্তু নাইট্রোজেনের থেকে ইলেকট্রন ডেন্সিটি বেরিয়ে গিয়ে ফিনাইল রিং এর উপরে ছড়িয়ে গেছে। তার মানে নাইট্রোজেনটা কিন্তু অ্যামোনিয়ার যে নাইট্রোজেন তার মতো অতটা ইলেকট্রন রিচ নয়। অর্থাৎ যদি এরকম কোনো রিয়াকশনের কথা ভাবা যায় যে রিয়াকশনে ওই ইলেকট্রন পেয়ারটা ব্যবহার করে অ্যামোনিয়া রিয়াকশন করবে, যেমন তুমি যদি প্রোটোনেশনের কথা ভাবো, তাহলে প্রোটোনেশনে ওই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েই তো এইচ প্লাসকে ধরতে হবে। তাহলে অ্যামোনিয়ার কিন্তু ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের উপর বেশি হওয়ার জন্য সে অনেক ভালোভাবে প্রোটনের সঙ্গে ইন্টারাকশন করতে পারে কম্পেয়ার টু অ্যানিলিন, যার নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজড হয়ে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটনের সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশন করার ক্ষমতা প্রোটনের সঙ্গে অ্যানিলিনের রিয়াকশন করার ক্ষমতার থেকে বেশি। এটাকেই বলা হয় যে অ্যামোনিয়ার বেসিসিটি অ্যানিলিনের থেকে বেশি। অর্থাৎ অ্যানিলিনের বেসিসিটি অ্যামোনিয়ার থেকে কম। কেন কম হলো? তার কারণ নাইট্রোজেনের লোন পেয়ার বেঞ্জিন রিং এর উপরে ডিলোকালাইজড। এই পুরো কথাটা না বলে আমরা বলি যে বেঞ্জিন রিং ওখানে
রেজোনেন্স এফেক্ট শো করছে। অ্যানিডিনের মধ্যে বেঞ্জিন রিং নাইট্রোজেনের লোন পেয়ারকে নিজের দিকে টেনে নেয়, এটাকে বলা হয় রেজোনেন্স ইলেকট্রন উইথড্রয়াল। ঠিক যেরকম সিগমা ইলেকট্রন উইথড্রয়ালকে আমরা বলি ইন্ডাকটিভ উইথড্রয়াল, সেরকম রেজোনেন্সের থ্রু দিয়ে, ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে যদি পাই ইলেকট্রন বা লোন পেয়ারকে নিজের দিকে টেনে নেয় কেউ কোনো সাবস্টিটিউয়েন্ট, তাহলে তাকে আমরা বলি রেজোনেন্স ইলেকট্রন উইথড্রয়াল। এটাকে সিকে ইনগোল্ড বহুদিন আগে এটাকে, যিনি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল টার্মগুলো কয়েন করেছিলেন, তিনি এটাকে নাম দিয়েছিলেন মেসোমেরিক এফেক্ট। এখন আর ওটাকে বলা হয় না, এটাকে কনজুগেশন বলা হয়। কনজুগেশন রেজোনেন্স এফেক্ট বলা হয়। যদি ইলেকট্রন কেউ দেয় তাহলে তাকে বলা হয় প্লাস আর, যেরকম ইন্ডাকটিভ ইলেকট্রন রিলিজকে বলা হয় প্লাস আই, তেমনই এইটাকে বলা হয় প্লাস আর, অর্থাৎ ইলেকট্রন যদি কেউ দেয়। যেমন তুমি বলতে পারো যে এখানে NH2 ইলেকট্রন দিচ্ছে, তাহলে NH2 প্লাস আর এফেক্ট আছে। ফিনাইল রিং সাইমালটেনিয়াসলি ইলেকট্রন নিচ্ছে, কারণ কেউ যদি দেয় তাহলে কাউকে তো নিতে হবে। তো ফিনাইল ইলেকট্রন টানছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে, তাহলে তাকে বলতে পারো মাইনাস আর। এখন ফিনাইলের একটা বৈশিষ্ট্য আছে যে সে ডিমান্ড অনুযায়ী ইলেকট্রন দিতেও পারে, নিতেও পারে। যেমন তুমি যদি অ্যানিলিন না নিয়ে যদি নাইট্রোবেনজিন নাও, তাহলে নাইট্রোবেনজিনের ক্ষেত্রে তুমি প্রথমেই একটা রেজোনেন্স দেখতে পাবে, যেটা তুমি ফরম্যাটের ক্ষেত্রে দেখেছো, অর্থাৎ এই অক্সিজেনের মাথা থেকে নেগেটিভ চার্জ বেরিয়ে বা লোন পেয়ার বেরিয়ে এন ডাবল বন্ড তৈরি করলো, এবং এই এন ডাবল বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ গেলে এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। এটা হচ্ছে নাইট্রোর নিজস্ব রেজোনেন্স, যেমন কার্বক্সিলেটেড হয়, যেমন তুমি ফরম্যাটের ক্ষেত্রে দেখেছো। খেয়াল করো এখানে নাইট্রোজেনের মাথায় কিন্তু একটা ফর্মাল পজিটিভ চার্জ আছে, যেহেতু ফর্মাল চার্জের ব্যাপারটা আমরা অলরেডি ডিল করে নিয়েছি, সেটা থেকে তুমি ভেরিফাই করে নিতে পারো যে এখানে সত্যি অক্সিজেনের মাথায় নেগেটিভ এবং নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকবে কিনা। কিন্তু এই রেজোনেন্সটা বাদ দিয়েও তারপরে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে যেহেতু এই এন ডাবল বন্ডের হতে অক্সিজেনটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই সে সবসময়ই চেষ্টা করে নিজের দিকে ইলেকট্রনটাকে টানতে, এবং যখন টানে তখন ইনস্টেড অফ এইটা, এটা হতেই পারে, এটা যদি হয় তাহলে তুমি এই স্ট্রাকচারটাই আবার পাবে। কিন্তু এটা যদি, এটা না করে তুমি যদি এই দিকের থেকে অ্যারোটাকে ঘোরাও, অর্থাৎ যদি ফিনাইল রিংয়ে পাই ইলেকট্রনকে শিফট করো, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে ফিনাইল রিংয়ের ভেতরে আগে মাইনাস চার্জ ঢুকেছিল, এখন সেখানে প্লাস চার্জ ঢুকছে, তাই হওয়ার কথা ইলেকট্রন বেরিয়ে গেছে। এবং আগেও যেরকম অর্থ প্যারা পজিশনগুলোতে এই নেগেটিভ চার্জটা ছিল, এখন অর্থ এবং প্যারা পজিশনগুলোতে প্লাস চার্জটা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে নাইট্রো গ্রুপ ফিনাইল রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে। নাইট্রোকে আমরা বলে থাকি মাইনাস আর গ্রুপ, অর্থাৎ রেজোনেন্স ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর ফিনাইল রিং নাইট্রো ডিমান্ড মতো এখানে ইলেকট্রন টার্ন করছে, ডোনেট করছে, সেই জন্য আমরা বলে থাকি যে ফিনাইলটা এখানে প্লাস আর। তার মানে ফিনাইল প্লাস আর হবে নাকি মাইনাস আর হবে, সেটা নির্ভর করছে যে ফিনাইলের পাশে তুমি কি সাবস্টিটিউয়েন্ট রেখেছো তার ডিমান্ডের উপরে। যদি সেই ইলেকট্রন ডোনেট করতে চায়, যদি NH2 হয় বা যদি OH হয় বা OR হয়, যাদের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, যদি হ্যালোজেন হয় যাদের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, তাহলে ফিনাইল ইলেকট্রন নেবে। আর যদি তুমি এরকম কোনো গ্রুপ রাখো, যেমন নাইট্রো বা কোনো একটা অ্যাসিড বা এস্টার বা অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, বা যদি সায়ানো, এই ধরনের কোনো গ্রুপ রাখো, তাহলে তারা ইলেকট্রন নিতে চায়। তার কারণ ধরো এই জায়গাতে যদি আমি একটা ডাবল বন্ড রাখি, এইখানটায় যদি সাপোজ আমি একটা ডাবল বন্ড রাখি, তাহলে সবসময়ই এই দিকে ইলেকট্রন মুভমেন্ট হওয়ার চেষ্টা করবে, তার কারণ অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ যাবে, অক্সিজেন তো নেগেটিভ চার্জকে পছন্দ করে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। ঠিক তেমনই একই রকমভাবে তুমি যদি এইটা করো, এই জায়গাটাতে যদি তুমি একটা ডাবল বন্ড রাখো, এইখানটাতে যদি তুমি একটা ডাবল বন্ড রাখো, আমরা কেন ডাবল বন্ড নিচ্ছি সেটা একটু পরে বোঝা যাবে। তাহলে এও এরকমভাবে ইলেকট্রন টানবে, নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ যাবে, যেটা নাইট্রোজেন অ্যালাউ করে, কারণ নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ। আমরা দেখো এখানে যা করেছি সব কিছুই হয় লোন পেয়ার সরাচ্ছি, আর তা না হলে পাই বন্ড সরাচ্ছি। সিগমা বন্ড সরিয়ে রেজোনেন্স হয় না তা নয়, যেটা হয় সেটাকে বলা হয় হাইপার কনজুগেশন, কিন্তু সেটা আমরা এখন পড়বো না। আমরা এখানে কেবলমাত্র রেজোনেন্স যখন ডিসকাস করবো তখন নিজেদেরকে পাই ইলেকট্রন এবং লোন পেয়ারের মধ্যেই কনফাইন্ড রাখবো। এবার এটা আমরা অলরেডি জানি যে পাই বন্ডের স্ট্রেংথ সিগমা বন্ডের স্ট্রেংথের থেকে অনেক কম, কারণ আমরা সেটা ভাইরাস বন্ড থিওরিতে পড়েছি। এইবার পাই বন্ডকে ভাঙা বা পাই ইলেকট্রনকে শিফট করিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটা ফার ইজিয়ার কম্পেয়ার টু সিগমা বন্ড ভাঙা। সেই জন্য আমরা যখন রেজোনেন্স স্ট্রাকচার নর্মালি রাখি, আমরা পাই ইলেকট্রন এবং লোন পেয়ারকে ইনভলভ করি। এবার রেজোনেন্সের কিছু কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো প্রথম ফিচারটা হচ্ছে প্রত্যেকটা রেজোনেন্স ক্যানোনিক্যালকে ভ্যালিড লুইস স্ট্রাকচার হতে হবে। ভ্যালিড লুইস স্ট্রাকচার মানে অর্থাৎ সেকেন্ড রো এলিমেন্টের জন্য তুমি অক্টেট ভায়োলেট করতে পারবে না। যদি তুমি সেকেন্ড রোর পরে চলে যাও, থার্ড রো অর্থাৎ সালফার, সিলিকন ইত্যাদি ফসফরাস এদের জন্য যদি যাও, তাহলে সেখানে অক্টেট ভায়োলেশন পসিবল। কিন্তু কার্বনের গায়ে 5টা বন্ড, এরকম জিনিস কিন্তু তুমি করতে পারবে না। যেমন ধরা যাক এই মলিকিউলটা, এই মলিকিউলটা হচ্ছে ফর্মামাইড। ফর্মামাইডে তুমি যদি রেজোনেন্স স্ট্রাকচার আঁকার চেষ্টা করো এইরকমভাবে যে তুমি নাইট্রোজেনের লোন পেয়ারটাকে কার্বনের উপরে দিয়ে দিলে এবং তারপরে আর কিছু করলে না, তাহলে এই কার্বনটা কিন্তু 5টা বন্ড হয়ে গেছে।
এবং ওর মাথায় একটা ফর্মাল নেগেটিভ চার্জ এসছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ এ 5টা বন্ড হয়ে গেছে, সেটা কিন্তু হবে না, এটা ভ্যালিড ডুই স্ট্রাকচার নয়, অতএব এটা রেজোনেন্স ক্যানোনিক্যাল নয়। তাহলে আমি কি করবো, আমি নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এদিকে দিতে পারি, কিন্তু কনসিকুয়েন্টলি আমাকে কার্বন অক্সিজেন বন্ডটাকে ভাঙতে হবে, ভেঙে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ দিতে হবে। দেখো এখানে অক্সিজেনের অক্টেট ফিল্ড আছে, 3টে লোন পেয়ার, একটা বন্ড পেয়ার। কার্বনের 4টে বন্ড আছে, অক্টেট ফিল্ড আছে। নাইট্রোজেনের 4টে বন্ড আছে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে। অতএব এই স্ট্রাকচারটা ভ্যালিড ডুই স্ট্রাকচার। এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেটার কোনটা ওয়ার্স সেগুলো পরে হবে, কিন্তু ডুই স্ট্রাকচারের ভ্যালিডিটি ঠিক আছে। আমরা যদি এই সিচুয়েশনটা দেখি, তাহলে এখানে আমরা যদি নাইট্রোজেনের লোন পেয়ারকে ইনভলভই না করি, যদি কার্বন অক্সিজেনের বন্ডটাকে ভেঙে আমি অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ দিই, সেটা কি ভ্যালিড ডুই স্ট্রাকচার হবে? হ্যাঁ হবে, কারণ কার্বনের মাথায় অক্টেট ফিল্ড আপ নেই, কিন্তু অক্টেট এক্সিডও করেনি। কার্বনের আমাদের 6টা ইলেকট্রন আছে, 3টে ওয়ান 6টা ইলেকট্রন, এবং কনসিকুয়েন্টলি এর মাথায় একটা প্লাস চার্জ এসেছে। অক্সিজেনের আশেপাশে 3টে লোন পেয়ার, একটা বন্ড পেয়ার, একটা মাইনাস চার্জ এসেছে, অক্টেট কিন্তু ভ্যালিড করেনি। এবার তাহলে এটাও ফর্মামাইডের একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল, এটাও ফর্মামাইডের একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল, এটাও ফর্মামাইডের একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল। অ্যাকচুয়ালি ফর্মামাইডের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার, তাতে এদের প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা থাকে। ফোর্থ এক্সাম্পলে দেখো, কার্বনের থেকে ফসফরাসের দিকে ইলেকট্রন নিয়ে যাচ্ছি, ফসফরাস কোয়াড্রাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, মাথায় প্লাস চার্জ আছে। যখনই তুমি কার্বনের উপরে ফোকাস করছো, দেখো এখানে একটা লোন পেয়ার, 3টে সিগমা বন্ড, এর ফর্মাল নেগেটিভ চার্জ হবে মাইনাস। যখনই এই লোন পেয়ারটাকে তুমি ইনভলভ করে দেবে ফসফরাসের সঙ্গে বন্ডিংয়ে, তখন কার্বন টেট্রাভ্যালেন্ট, অক্টেট এক্সপ্যান্ড করেনি। ফসফরাসের কিন্তু আশেপাশে এখন 10টা ইলেকট্রন আছে, কারণ সেখানে 4টে সিগমা বন্ড, একটা পাই বন্ড আছে, তাহলে 5টা বন্ড আছে, 5 দুগুণে 10টা পাই ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। এটা কি ভ্যালিড ডুই স্ট্রাকচার? হ্যাঁ, এটা কিন্তু ভ্যালিড ডুই স্ট্রাকচার, যেটা এখানে হয়নি। কার্বন যেটা পারে না, ফসফরাস কিন্তু সেটা পারে, তার কারণ ফসফরাস থার্ড গ্রো এলিমেন্ট। সে নিজের যে লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে নিজের ভ্যালেন্সিকে এক্সপ্যান্ড করে ফেলতে পারে, যেটা কার্বনের পক্ষে, নাইট্রোজেনের পক্ষে, অক্সিজেনের পক্ষে, ফ্লুরিনের পক্ষে সম্ভব না। কিন্তু কাদের পক্ষে সম্ভব? সালফার পারে, সিলিকন পারে, ফসফরাস পারে, ক্লোরিন পারে, এরা পারে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে কোনোভাবেই তুমি রেজোনেন্স স্ট্রাকচার আঁকার সময় নিউক্লিয়াসকে সরাতে পারবে না, কেবলমাত্র পাই ইলেকট্রনস মুভ করবে, আর ডাবল বন্ডস ট্রিপল বন্ডসের যে পাই ইলেকট্রন মুভ করবে, এবং লোন পেয়ার অফ ইলেকট্রন মুভ করবে, অর্থাৎ ডাবল বন্ড ট্রিপল বন্ড শিফট করবে। কিন্তু তুমি কোনো একটা মলিকিউলের মধ্যে একটা অ্যাটমকে ডিসপ্লেস করতে পারবে না। যেমন ফর্মামাইড স্ট্রাকচারটা নিয়েই আমরা যদি বলি যে এইটা কি ফর্মামাইডের একটা রেজোনেন্স স্ট্রাকচার? না, এখানে এন সি ডাবল বন্ড তৈরি হয়েছে, এন ও সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে নাইট্রোজেনের উপর থেকে সরিয়ে এই অক্সিজেনের উপর দিয়ে দিয়েছি, অর্থাৎ এই হাইড্রোজেনটা রিলেটিভ পজিশন চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার না। এটা হতে পারে, এটা হতে পারে না তা নয়, কিন্তু এটা রেজোনেন্স না। এটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি টটোমাটিজম। হোপফুলি এই শব্দটা তোমার শেখা বা চেনা, কিন্তু সেটা তো আমাদের আজকের ফোকাস নয়। আমাদের ফোকাস আজকে হচ্ছে রেজোনেন্স। তো যদি কেউ এইটা আঁকে, তাহলে সে এখানে এই অ্যারোটা ব্যবহার করতে পারবে না। সেই জন্য আমি এখানে একটা কাটা চিহ্ন দিয়েছি, একটা ক্রস দিয়েছি, তার মানে দিস মিনস যে এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, এটা রেজোনেন্স। আচ্ছা, প্রত্যেকটা কন্ট্রিবিউটিং স্ট্রাকচারকে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস এবং সেম নেট চার্জ থাকতে হবে। অর্থাৎ তুমি ইলেকট্রন কমিয়ে বাড়িয়ে দুম করে ইলেকট্রন বাড়িয়ে দিলে এরকম করে, যেমন ফর্মামাইডের 3টে রেজোনেন্স স্ট্রাকচার আমরা আগে দেখেছিলাম। কোথাও কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, কোথাও অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, কোথাও নাইট্রোজেন প্লাস তো অক্সিজেন মাইনাস, এরকম বিভিন্ন আছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই টোটাল 18টা ভ্যালেন্স ইলেকট্রন আছে এবং নেট চার্জটা 0। দেখো এখানে কোনো চার্জ নেই, এখানে কার্বন প্লাস অক্সিজেন 0, এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখানে কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, তার মানে এখানে ওভারঅল চার্জটা কিন্তু 0ই আছে। এবার দুম করে যদি কেউ এই স্ট্রাকচারটা আঁকতে তো পারে, যদি কেউ আঁকে, ধরো সে কার্বনের মাথায় একটা মাইনাস দিল, কার্বনের অক্টেট কিন্তু ফিল্ড আছে, 3টে সিগমা বন্ড, একটা লোন পেয়ার। অক্সিজেনের মাথায় একটা মাইনাস দিল, একটা সিগমা বন্ড, 3টে লোন পেয়ার। নাইট্রোজেনের অক্টেট ফিল্ড আছে, 3টে সিগমা বন্ড, একটা লোন পেয়ার। টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন যদি তুমি কাউন্ট করো, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি কাউন্ট করো, তাহলে দেখবে সেখানে 20টা ভ্যালেন্স ইলেকট্রন আছে এবং 2টো নেগেটিভ চার্জ আছে। তাহলে এটা কিন্তু হবে না, কারণ এখানে 18টা ভ্যালেন্স ইলেকট্রনকে রেখে আমাকে যা করার করতে হবে, এবং সেখানে আমাকে মাথায় রাখতে হবে যে নিউক্লিয়াসের জায়গা যাতে না বদলায়, এবং কোনোভাবেই যাতে কার্বনের মানে কার্বন বা নাইট্রোজেন বা অক্সিজেনের অক্টেট এক্সপ্যান্ড না হয়ে যায়। সেখানে সেই দুটো শর্ত এখানে পূর্ণ হয়েছে, যে কোনো নিউক্লিয়াস জায়গা বদলায়নি, অক্টেট ফিল্ড আপ আছে, কিন্তু আমি ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, এটাও করা যাবে না। অতএব এইটাও কিন্তু কোনো ভ্যালিড রেজোনেন্স ফর্ম নয়, ফর্মামাইডের রেজোনেন্স ফর্ম নয়।
এবার এদের প্রত্যেকের সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, এটা চতুর্থ। এগুলোকে আমরা ফিচারও বলতে পারি, তুমি বলতে পারো যে এগুলো সর্ট অফ খানিকটা রেস্ট্রিকশন, যা বলো যেটাই বলবে। টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম থাকতে হবে। দেখ এইখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, তো কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন। তুমি তারপরে যে স্ট্রাকচারগুলো করেছো সেই স্ট্রাকচারগুলো হচ্ছে এইটা এবং এইটা, একটা দুটো তিনটে সব পেয়ার, একটা দুটো তিনটে চারটে সব পেয়ার্ড অবস্থায় আছে, আনপেয়ার্ড ইলেকট্রন কোথাও নেই। কিন্তু কেউ যদি এই ছবিটা, অর্থাৎ অ্যাজ ইফ এই ডাবল বন্ডটাকে ভেঙে একটা ইলেকট্রনকে সে অক্সিজেনকে দিল আর একটা ইলেকট্রন সে কার্বনকে দিল, এই রেজোনেন্সটাকে কিন্তু অ্যাকসেপ্টেবল বলে ধরা হয় না, কারণ এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন চলে এসেছে, একটা অক্সিজেনের মাথায় একটা কার্বনের মাথায়, টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, অক্টেট রুল ভায়োলেট করেনি, কোনো নিউক্লিয়াস এর জায়গায় এখান থেকে ওখানে যায়নি, তবুও এটাকে কিন্তু আমাদের নেগলেক্ট করতে হবে এবং আমাদের বলতে হবে যে এটা ভ্যালিড রেজোনেন্স ফর্ম নয়। পঞ্চম পয়েন্ট, যখন তুমি রেজোনেন্স করবে যে একটা মলিকিউলের যে অংশের মধ্যে রেজোনেন্স হচ্ছে, যেমন ধরো নাইট্রোজেনে তোমার বক্তব্য হচ্ছে এই এন ডাবল বন্ডেড ইলেকট্রন টানছে, এনটা অক্সিজেনটা মাইনাস হবে, নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ আছে, সেও ইলেকট্রন টানবে, পাশ থেকে পাই ইলেকট্রন শিফট করে আসবে, প্লাস চার্জটা অক্সিজেনের প্লাস চার্জ একটা নতুন তৈরি হবে অর্থ পজিশনে, এবং সেই প্লাস চার্জ ঘুরতে থাকবে রিং এর মধ্যে, অর্থ থেকে প্যারা, প্যারা থেকে আবার অর্থ, অন্যদিকের অর্থ, এরকম করে চলতে থাকবে। তার মানে বেসিক্যালি তোমার এইখানে যে অরবিটাল আছে, এইখানে যে অরবিটাল আছে, এইখানে যে অরবিটাল আছে, এইখানে যে অরবিটাল আছে, এইখানে 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 এবং এইখানে, তার কারণ একেও এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে হয়, তাদের সেই সমস্ত অরবিটালকে কিন্তু একই প্লেনে থাকতে হবে, অর্থাৎ তাদের মধ্যে ওভারল্যাপটা যদি হতে হয়, তাহলে ওভারল্যাপটাকে ফ্রুটফুল করতে গেলে তারা প্যারালাল হতে হবে, যেটা আমরা এখানে ফর্মামাইডের ক্ষেত্রে দেখিয়েছি। তুমি যে ফর্মামাইডের রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকছো না, তাতে কার্বনের থেকে অক্সিজেনের উপরে ইলেকট্রন পাঠিয়ে তুমি নাইট্রোজেন থেকে কার্বনের দিকে ইলেকট্রন নিয়ে আসছো, তার ফলে এই ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এবার এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা আছে সেটা কার্বনের উপরে কার্বনের সঙ্গে একটা পাই বন্ড তৈরি করতে গেল, আর কার্বন অক্সিজেন পাই বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের উপরে এই লোন পেয়ারটা একটা পি অরবিটালে আছে, অর্থাৎ এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এই কার্বনটাও sp2 এবং এই অক্সিজেনটাও sp2, এই কার্বন এবং অক্সিজেনের উপরে যে কালো এবং লাল রঙের পি অরবিটাল রয়েছে সেটা এই নীল রঙের পি অরবিটালের সঙ্গে যদি প্যারালাল না হয়, তাহলে কিন্তু কোনো মতেই ওভারল্যাপ হবে না, কারণ এইখান থেকে ইলেকট্রনকে ফ্লো করে এদিকে যেতে হবে। বাই এনি চান্স এই অরবিটাল যদি এইরকম ভাবে শুয়ে থাকে, তাহলে তো কোনো কোনো রকম ওভারল্যাপ হওয়া সম্ভব নয়, কারণ এই ওভারল্যাপ তখনই হবে যদি তাদের অরবিটালগুলো একে অপরের সঙ্গে প্যারালাল থাকে। যেমন একটা পাই বন্ড যখন তুমি তৈরি করো, দুটো কার্বনের মধ্যে যদি পাই বন্ড তৈরি করতে হয়, তাহলে একটা যদি পিজেড নাও আর একটাকেও পিজেডই নিতে হয়, সেটাকে কিন্তু পিএক্স কিংবা পিওয়াই নিলে তোমার ওভারল্যাপ ফ্রুটফুল হয় না। ঠিক সেই কারণেই নাইট্রোজেনের উপরে যে পি অরবিটাল আছে সেটাও কিন্তু প্যারালাল হতে হবে উইথ দি পি অরবিটালস অন দি কার্বন অ্যাজ ওয়েল অ্যাজ দি অক্সিজেন, যেটা এই ক্ষেত্রে আরো 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 বেশি করে বোঝা যাবে যে এই সিস্টেমটার উপরে যে পি অরবিটালগুলো আছে তারা তো অবভিয়াসলি প্যারালাল, কারণ তারা একই বেঞ্জিন রিং এর পার্ট। এই ব্ল্যাক কালারের যে পি অরবিটালগুলো তারা প্যারালাল হচ্ছে, সাইমালটেনিয়াসলি প্যারালাল উইথ দি পি অরবিটাল অন দি sp2 নাইট্রোজেন অন দ্য নাইট্রো গ্রুপ, অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে আমরা এখানে ব্লু অরবিটাল দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেড অরবিটালস যেগুলো নাকি অক্সিজেনের উপরে থাকা পি অরবিটাল, এরা সবাই কিন্তু প্যারালাল হতে হবে। যদি প্যারালাল না হয় তাহলে এদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন সম্ভব নয়। এবং আমরা ফাইনালি যে কথাটা একটু আগে বলেছিলাম যে আমরা পাই বন্ড সেগুলো যেহেতু মোবাইল বন্ড, তাহলে তাদেরকে সরাই। যেমন এখানে আমরা একটা অ্যালাইল কার্বোক্যাটায়ন দেখছি, অ্যালাইল টাইপ কার্বোক্যাটায়ন, সেখানে ডাবল বন্ড শিফট করে যাচ্ছে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড টু দ্য লেফট হ্যান্ড সাইড, সো দ্যাট বেসিক্যালি দ্য প্লাস চার্জ ইজ বিং শেয়ার্ড বাই দিস টু কার্বনস, বিকজ ইন দ্য সেকেন্ড ক্যানোনিক্যাল ইউ হ্যাভ এ প্লাস চার্জ হিয়ার। আমরা বেঞ্জিনের যখন রেজোনেন্স আঁকি তখন আমরা সাইক্লিক ডিলোকালাইজেশন দেখাই, অর্থাৎ পাই বন্ডগুলো একটা সাইক্লিক পাথওয়েতে ঘুরে, সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবেই তুমি দেখাতে পারো, যেভাবে ইচ্ছে, সেখানে তুমি এই ধরনের আরেকটা সেকেন্ড ক্যানোনিক্যাল পাবে। আবার এখানে দেখো একটা অ্যানায়ন, কার্বনের উপরে মাইনাস চার্জ, তার পাশে একটা কার্বনিল গ্রুপ, সেই কার্বনিলটা ইলেকট্রন টানছে, অর্থাৎ তুমি এটাকে এইখানে দিয়ে দাও, তারপর এটাকে এখান থেকে টেনে নাও। তাহলে এই যে কাণ্ডটা তুমি করলে, এইটা কিন্তু হচ্ছে পুরোটাই লোন পেয়ার এবং পাই বন্ডকে সরিয়ে, সিগমা বন্ডকে জেনারেলি সরানো হয় না। আমি জেনারেলিটাকে এখানে ইটালিক্সে লিখেছি, তার কারণ আমরা এখানটাতে দেখতে চাইছি যে হাইপার কনজুগেশনের ব্যাপারটাকে আমরা যেহেতু এখন ডিল করব না, তাই আমরা সেটাকে এখানে হাইলাইট করলাম না,
কিন্তু এটাকে আমরা এটা দিচ্ছি না যে সিগমা ওয়ানকে কখনোই সরানো হয় না, সিগমা ইলেকট্রনকে সরানো হয়, কিন্তু যেহেতু সেটা আমাদের আজকের ফোকাস নয়, তাই আমরা এখানে ওটাকে একটা ছাড় দিচ্ছি। আমাদের ফার্স্ট লেকচারটা এই অবধি থাকবে।